এর গল্প হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বিচারক। ভালো লাগবে শুনুন। অনেক অবস্থার পর অবশেষে গৌত যৌবনা খিদে যে পুরুষের আশ্রয় লইয়া হইয়াছে, সেও এখন তাকে জীর্ণ বস্ত্র ন্যায় পরিত্যাগ করিয়া গেল। সেই অন্ন মুষ্টির জন্য দ্বিতীয় আশ্রয় অন্বেষণের চেষ্টা করিয়া তার যথেষ্ট ধিকারিক হইয়া পড়িল। যৌবনের শেষ শুভ্র শরৎকালের ন্যায় সেই গভীর প্রশান্তি প্রগাঢ় ভয়েসে বাসে জীবনের ফল ফলবার শস্য পাকিবার সময়, তখন গাঢ় উদ্যম যৌবনে বসন্ত চঞ্চলে শোভা পায় না। ততদিন সংসারের মাঝখানে আমাদের ঘর বাঁধা হয়ে গেছিল এক প্রকার। সঙ্গে ছিল ভাবলে অনেক সুখ দুঃখ জীবনের মধ্যে পরিপ্রান্ত হইয়া অন্তরে মানুষটি তাকে পর্যন্ত তুলে রেখেছে আমাদের আয়ত্তের জন্য। যখন কহিনী বললে আজকে আমি কল্পনায় সমস্ত বাসনাকে পরিত্যাগ করিয়া ক্ষুদ্র ক্ষমতার গৃহ নিয়ে গেছিলাম, তাহার পুনরায় মুক্তি আকর্ষণ করা হয়। কিন্তু পুরাতন লোকের কাছে মানুষ তার প্রিয়তম হয়ে ওঠে না। তখন যৌবন লীলায় আস্তে আস্তে যখন আছে, কিন্তু জরাজীর্ণ অন্ত প্রকৃতি বহুকালে সহজবার মুখে চোখে আজকে যখন সে হাসিতে কণ্ঠস্বরে বিদেহার মানুষটির দ্বারা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, যাহাই কিছু পাইয়া আশা ছাড়িয়া যারা ত্যাগ করিয়া থাকে, আজকে আমি সমাপ্তি শেষ করিয়া বঞ্চনা করিয়া তাদেরকে ক্ষমা করিয়া যাহাদের কাছে আসিয়া ভালোবাসিয়া সংসারের সমস্ত ঝড় ঝঞ্ঝা শোক তাপ বিচারের মুখে যে কয়েকটি প্রাণী অবস্থিত রহিয়াছে, তাহা দিয়াকে বুকের কানে টানিয়া রয়েছে সুনিশ্চিত হয়ে আছি। যখন চির প্রতি যৌবনের মধ্যে নিরাপদ করিয়া থাকে সমস্ত চেষ্টায় অবসান করে, আকাঙ্ক্ষার পরিতৃপ্তি লাভ করে, যৌবনের সেই শীঘ্র সান্নালে জীবনের সেই শান্তি পর্বে যাহাকে নতুন পরিচয় নতুন বন্ধনে বৃথা আস্তে সেই চেষ্টায় ধাবিত করিতে হয়, তখন যা শুনিতে হয় তখন হইতে হয় তা না। গৃহ পরিবর্তনের এই জন্য সন্ধ্যাদ্বীপ প্রজ্বলিত হয় নাই, তখন সন্ধ্যা শোচনীয় অবস্থা কেউই নেই। হীরের ক্ষুরদা যাহার যৌবনের প্রাপ্ত সীমায় সেখানে প্রাতঃকালে জাগিয়া বসিয়া দেখে তাহার প্রলয় পূর্ব রাত্রে তাহার সমস্ত অলঙ্কার পালন করে বাড়ি ভাড়া দিয়ে যেমন সঞ্চয় হয়, সঞ্চয় নাই শিশুপুত্র দুধ খাইবে এমন সংগ্রহ করে আমি যখন পারবো না। হরের প্রতিভা বাঁচবার মরিবার আশা প্রাপ্ত হয় নাই, তখন যাহারা মনে করবে আজ অস্তু চলে মুছিয়ে চক্ষু অঞ্জন করবার হইবে, তখন কপালে অনর্গল রাগ চিন্তিত করে দেবে যে জীর্ণ যৌবনকে সাধনা করবে, হাসি মুখে ধৈর্য সহকারে হৃদয় নতুন পরিমাস বিস্তার করিবে। তখন সে ঘরের দ্বার বদ্ধ করিয়া ঘুমিতে বারংবার কঠিন মেঘের ওপরে মাথা নুইয়া থাকে, সমস্ত দিন অনাহার করিয়া মধ্যে পড়িয়া থাকে। সন্ধ্যা আসিয়া জীবহীন গৃহহীন অন্তরহীন গৃহহীন দৈবযোগে একজন পুরাতন আসিয়া খিরখির করে শব্দ করে, যখন খিরে বলে দ্বার খুঁজিয়া বাঁকেনি, তখন আজকে আমি ভক্তি অনন্ত কল্পলায়ন করিয়া থাকি। ছেলেটি ক্ষুধার জ্বালায় কাঁদিতে খাটের নিচে ঘুমিয়া পড়িয়াছিল। সেই গোলমাল লাগিয়েছে বলল, অন্ধকারের মধ্যে ভগ্নতার করে মা করে কাঁদিতে লাগিল। যখন ক্ষীরতা প্রাণপণ বক্ষে চাপিয়া বিশ্বের ছুটিতে কৃপার মধ্যে ছুটিয়া গেল। পরে আবার সেই প্রতির মধ্যে আসিয়া বসে ক্ষীরতা বলে, আজকে আমি শিশুকে তুলিবার বন্ধন নাই। ক্ষীরতা যখন অবচেতন মারিয়া গেছে মারা গিয়েছে, আমি অর্ক লাভ করি তাকে চিনে চালাতে পারবেন না। জজ মতিলালকে চৌধুরী স্টুডিও তার কঠিন বিচারক ফাঁসির যখন অবস্থা আছে, যখন বাঁচিবার জন্য যখন চেষ্টা করে কিছুই কিছু হয়নি, যখন একমাত্র দায়ের পাত্র বলিয়া মনে করিতে পারে না পরিবারের কাছে আছে, না দিকে হিন্দু মেলায় সেই দেবী আখ্যান থাকে, তারপর শ্রীজাতির প্রতি আন্তরিক অবিস্তার তাহার মতো যে এরকম রমণী কুলবন্ধন ছেদন করিবার সম্মুখ হইয়া শাসনটি একমাত্র শিথিল হইয়া পড়ে, সমাজ রুটিন অবস্থিত হয় না। তাহার এইরূপ বিশ্বাস কারণ ছিল, যে কারণে মহিতে যৌবন ইতিহাসে কিয়কদাস আলোচনা করিতে হয়। মহিত যখন কলেজের সেকেন্ডে পড়িতেন, তখন অন্ধকার থাকার আচারের হইতে সম্পূর্ণ স্বতন্ত্র মানুষ ছিলেন, কিন্তু সেই মহোৎসব টাকা পাশ্চাত্যের টিকিট এবং মুখের প্রতিদিন প্রাতঃকালে খুঁড়া দাড়ি কামানো, এবং তাদের মধ্যে আমি যখন চশমায় গোপ দাড়িতে জর্জরিত হইয়া কেশে বিন্যাস শতাব্দীর বেশভূষার বিশেষ মনোযোগী ছিল।
মদ মাংস সবই অনুসঙ্গ করিয়া খাইয়া দেখছিল। অদূরে এক ঘরে গৃহস্থ বাস করিত, যাহাকে হোমশিখা বলিয়া বিধেয় কন্যা ছিল। তার বয়স অবধি ছিল না 14 বছরে, 15 বছর পড়ল। সমস্ত আটুনি আমি যখন চিত্রকর মনে করিবে এমন তীরের উপরে বলে আর কি বেষ্টন করিয়া সংসারে যেটুকু দূর করিতে পড়িয়েছে, সেই দূরত্ব সংসারটা তাহার কাছে পরিবর্তন হইতে পারে। আজকে আমি যে জানিতে পারি যারা যন্ত্রণা জগতের সমস্ত যন্ত্রণা কলকারখানা অত্যন্ত জটিল হইয়া থাকে, আমি সুখে দুঃখে সঞ্চয়ের মধ্যে থাকে নৈরাশ্য পরিতাপ বহু মিশ্রিত, তাহার মনে করিবে সংসার ছড়ায়। আজকে আমি স্বচ্ছ জলপ্রবাহের মতো সমগ্র এবং সুন্দর পৃথিবী সকলগুলো প্রসূত আমি সুখে তাহাই বাতায়নের পরিতৃপ্তি সরিয়ে তাহার বক্ষপিঞ্জরে স্পন্দিত হইবে। কারণ আমি যখন অনন্ত আকাশের গিয়া দাঁড়িয়ে থাকবো, আমি যৌবন করবো না। আজকে স্থিত হইয়া পড়িয়াতে গিয়েছিল যৌবনে, তাকে বিদায় করে গিয়েছিল এবং পৃথিবী যেন তাহার সম্মুখে মর্ম কোর্স হইয়া রক্তপঞ্জন করিয়া কেবল পাগড়ির মতো স্তরে বিকশিত হইয়াছিল। ঘরে তাহার বাপ মা দুটো ভাই ছাড়া আর কেউই ছিল না। ভাই যখন ছিল সকাল খাবার খাইয়া স্কুলে যাইতে বা স্কুলে যেতে কাটিয়া অনন্ত সন্ধ্যার পরও পাড়ার নাইট অভ্যেস করিত। বা বেতন পাই না, যখন ঘরে মাস্টার রাখিবার সামর্থ্য ছিল না। কলেজের অবস্থাতে নির্জনে ঘরে বসিয়া থাকতে একদিক থেকে রাজপথে লোকচারে দেখি আজকে যখন উচ্চস্তরে বসে থাকিত ওই শুনত এবং মনে করিত আজকে সুখে দুঃখে ভিক্ষুটে আজকে যখন সেই জীবিকার জন্য সে সুপ্রতিষ্ঠিত হইয়া পবিত্র না তাহার জন্য লক্ষ্য করে আজকে অন্যতম অভিনেতার মাত্র। আর সকলেই বিকাল সন্ধ্যাবেলায় পরিবার করলো। আজকে আমি সুতকায় মোহিতলালকে দেখিতে পাই নাই, তখন দেখেছি আজকে আমি পুরুষের শ্রেষ্ঠ মহেন্দ্রের মতো মনে মনে করিত। এখান থেকে ছুটে বলে আজকে আমি উহাকে সব টাকা দিয়ে গেছি, বাড়ি সারা সঠিক মানুষ করিয়া রাখে, কিন্তু বিধবা তেমন করিয়া মনে মনে এটা রাখিতে পারে না এবং তাহাকে দেবতা গড়িয়া খেলা করে। একদিন যখন সন্ধ্যার সময় যখন দেখিতে পাইয়া মোহিতের ঘরে উজ্জ্বল আলো নর্তকী নুপুরধ্বনি বাম করে, আজকে সেদিন ছায়াগুলি বিচারাকে নিত্য রাত্রি জাগিয়া বসিয়া থাকে। তাহার ব্যতীত পূরিত হৃৎপিণ্ড পিঞ্জরের পক্ষের মতো বক্ষ পিঞ্জরের দুর্দান্ত আবেগ আঘাত করিয়া থাকিত। দেখি কৃত্রিম দেবালয়ে কিরণের মনে মনে ভাষণা করিতে, নিন্দা করিতে হাতে দিয়ে, এমনকি পতঙ্গ নক্ষত্র লোকের প্রভাতকালে দেখিবে আজকে আকর্ষণ করে দেখিয়ে মোহিতেছে গীতবাদ্য ঘুরোদার হইয়া থাকে লক্ষ্য আজকে তখন বলল আজকে আমি সেই গভীর রাত্রিরে একাকি জাগিয়া বসিয়া এই দূরে বাতায় নালক ছায়া দিয়া সঙ্গীত এবং আপন মনের আকাঙ্ক্ষা কল্পনা লইয়া মা যাদের ঘুরিয়ে থাকে আপন মানুষ পুলক চিত্তকে সেই মধুরাত মাঝখানে বসিয়া বিস্তৃত হইয়া থাকে। আপন যৌবন জীবন সুখে দুঃখে ইহকাল পরকাল সবই বাসনার অন্তঃপুরে ধূপের মতো পুড়িয়ে দেয়, নির্জন করে। আজকে আমাকে নির্যান্ত ক্লান্ত হইয়া পড়ে। আজকে বিভীষিকায় ক্ষুধা এবং আজকে যখন সেই নিষ্ঠুর হৃদয়ে আমি পড়তে থাকে দূর করিয়া তাকে দেখিতে পারে। হোম শিক্ষা যখন বাতায়নে এই মায়া স্বর্গ কল্পনা করে, তখন চিরজীবনের মধ্যে স্বপ্ন বেশ কাটিয়া তাহলে আমি কিছু দূরে যেতে পারবো না। আজকে আমি আমি স্বর্গে যখন একেবারে পৃথিবীকে আসিয়া স্পর্শ করিল, তখন স্বর্গও ভাঙিয়া গেল এবং সেই ব্যক্তি একদিন একলা বসিয়া স্বর্গে গড়া ইচ্ছিত সেও তাকে দুধিষ্ঠাত করিবে। এই বাতায়নের মুগ্ধ হইয়া যখন আমি মোহিতে তাদের যখন দৃষ্টি পড়িল, তখন বলল বিধানচন্দ্র নামক মিথ্যা আজকে আমি পত্র লিখিয়া অবশেষে একখানি এই সঙ্গে বানান করবে, তুমি আমাকে তারপর কিছুদিন ভারতপতির কাছে উঠলে, তখন সঙ্গে আজকে আশা আকাঙ্ক্ষা কেমন করিয়া বড় হইতে লাগিল। তাহার পরে সমস্ত জগৎ সংসারে বিধিচরণ চারি করিয়া দিকে ঘুরিতে লাগিল। ঘুরিতে ঘূর্ণ বেগ সমস্ত জগৎ অমূলক ছায়ের মধ্যে নিয়ে গেল। অবশেষে যখন একদিন যখন আকস্মিক সেই ঘূর্ণবান সংসার জীবন কাটিয়া গেল, তখন দুঃখী হইবে পড়িল। সে সকল বিচ্ছিন্ন করিয়া অবস্থার কোনো দরকার নেই। একদিন গভীর রাত্রিতে পিতা মাতা যখন তার গৃহে ছাড়িয়া বিধানচন্দ্র যখন বলল মোহিতের সহিত করিয়া বসিল, দেহ প্রতিমা যখন সমস্ত মাটি এবং খড় দিয়া রাংতার গহনা করে, আমি যখন
সংলগ্ন হইল, তখন সে লজ্জায় ভিক্ষার মাটিতে মিশিয়া গেল, অবহেতে গাড়ি ছাড়িয়া দিল, কাঁদিতে লাগিল, বলিল, ওগো শুনতে পারো, আজকে আমি আমার বাড়িতে এসো। মহিলার সাথে ব্যস্ত হইয়া তাহার মুখে চাপিয়া ধরিল, গাড়ি দ্রুত বেগে চলিতে লাগিল। জলমগ্ন মরণাপন্ন ব্যক্তি যেমন মুহূর্ত জীবনের মধ্যে ঘটনাগুলি স্পষ্ট বলে মনে পড়ে, তেমন চাই দারিদ্রগত গড়িয়া অন্ধকারে সেহ মনে করে, এবং তাহেও প্রতিদিন আহারের সময় তার বাপ তার মুখ খাইয়ে বলে মনে করিল। তখন আজকে যখন সে তাহার খাইতে ভালোবাসে মনে পড়ে, সেও তখন মায়ের সান্নিধ্য আজকে যখন বিকেলে মা যখন তাহার চুল বাঁধিয়ে দিল, প্রত্যেকের ঘরে ক্ষুধা এবং দিনের প্রত্যেক ক্ষুদ্র বাজার তার মনের সুখে জজ্জল্যমান হইয়া থাকিল, তখন তাহার নিভৃত জীবন এবং তাহার পুরো সংগতি স্বর্গে বলিয়া মনে করিল। এই পাঞ্চক তার পিতার অবস্থা পাখা নিয়া মধ্যাহ্ন বিরতির সময় সে বলল, আজকে আমি ভাইদের দৌরাত্ম সহ্য করা এই সমস্ত তাহার কাছে পরম সৌভাগ্য সুখের মধ্যে বোধ করিতে লাগিল। বুঝতে পারবে না সংসারে কোনো সব আবশ্যকতা আছে কিনা। মনে পড়িতে লাগিল, পৃথিবীতে ঘরে ঘরে গুছান কুলকাণ্ডারি গভীর যখন নিজে গেল, আপনাদের ঘরে দেখে নিঃশ্বাস রাত্রি নিদ্রা যে কত সুখে, যে বললো, আজকে আমি ঘরের মেয়েরা কাল সকালবেলায় ঘরের মধ্যে আসবে এবং নৃত্য করবে, তুমি আমাকে ঘোষিত করবে না, তুমি আমাকে নিদ্রাহীন রাত্রে কোনখানে গিয়ে প্রভাতে হইবে, এবং সেই প্রভাতে তাহাদের মধ্যে ছোটোখাটো কল্পনা তাহার সকালবেলায় বসে থাকবে। আজকে আমি শান্তিময় করিয়া, আমি যখন তাহা কি লজ্জা করিবে, আর কি লাঞ্ছনা করিবে, কি জাগ্রত হইবে। সেটা আজি যখন বলল কাঁদতে যাবে, আজি যখন বলিতে লাগিল, এখন রাত আছে, মা আমার দুটি ভাই আছে, জাগো জাগো। এখন অমলিক বলল, আজকে কিন্তু তাহার দেবতা কর্ণপাত করে নাই। এক দ্বিতীয় শ্রেণী চক্ষু রথে চড়িয়া বলিল, তাহার বহুদিনের আকাঙ্ক্ষিত স্বর্গমুখে ধাবিত করিল। ইহার অন্তর্কৃতকালে দেবতা স্বর্গে পুনস্থ করে এবং সেখানে জরাজীর্ণ ছড়িয়া এক প্রস্তার করে। রমণী যখন পাকের মধ্যে নিমন্ত্রিত হইয়া রহিল, মহিতে যে ইতিপূর্বে সে বলল, যে একটা ঘটনা ঘটিলাম পাশে রচনার পাশে এক ঘরে হইয়া অনেকগুলি বলিল, সে সকল বললে পুরনো কথা। এখন কি সেই বিধানচন্দ্র নামক সে স্মরণ করিয়া রাখে, সে এমন লোকজগতে আর সন্ধান কি মোহিত গুপ্তদের। আমি যখন সে অহর্নিকার বলতে সর্বদা স্বাস্থ্যবোধ করে, নিজের ছোটো ছোটো ছেলেদিওকে যোগাভ্যাস করান, বাড়ির মেয়েদিওকে সূর্য চন্দ্র এরম করিয়া সে বললে, আজকে আমি এমন দেখলাম তুমি একাধিক রমণীর প্রতি অপরাধ করবে, তুমি আমাকে আজকে সর্বপ্রকার সামাজিক অপরাধের কঠিন দণ্ডবিধি দিয়ে থাকেন। ক্ষীরতার হুকুম দিয়ে একের পর এক ভোজনকারীর লোক জেলখানায় বাগানের অনুরোধ করায় সংগ্রহী খিদের, তাহাই বললে, আজকে আমি জীবনের সমস্ত অপরাধে স্মরণ করিয়া দিয়েছি। আজকে কি জানবার জন্য তুমি কৌতূহল করলে, আজকে আমি তুমি দূরে থাকতে পারে, তুমি আমাকে ঘরে ঢুকিয়া দেখিবে। ক্ষীরতা ঘরে ভাড়া রেখে থাকা মনে মনে বলবে, ভাবলাম কি লোকদের এমনই ঘরে মৃত্যু ছাড়ি না, ইহার বোধ করিয়া যমদূতের আসে। সেই আজকে যখন যত যেতে বলল, আজকে আমি ইহার অন্তরে অনুতাপ করে সে ক্ষুধায় নির্বাচিত হইয়া এবং ক্ষীরে সংযোগ করজরে জজবাবু সেই মহিলা উহাকে বলো যে আমার অংশটা ফিরিয়ে দেয়। সে প্রশ্ন করে, ক্ষীরতার মাথায় চুলের একটা অংশ লুকোনো ছিল, দৈবার সেই চোখে পড়িতে করিয়া গেল। মোহিত মনে মনে প্রশ্ন করলো, আজ বাদে কাল আজকে আমি বললো, আজকে আমি গহনায় নিয়ে যাবো, আজকে কই আংটিটা দেখি। সে বললো, আজকে আংটিটা দিয়ে হঠাৎ তিনি দণ্ডু দিলে, তেমন করিয়া আংটির ওপর দিয়া বললে, তেমন করিয়া যুবকের অতি ক্ষুদ্র ছবি বসানো আছে, তার গায়ে বিধানচন্দ্র। তখন বললো, আজকে আমাকে তো তুমি আমাকে ভালো দিন ভালো করে, তাকে সেই 24 বছরের পূর্বকালে একটা অশ্রুসূচিত জলে মুখ করিয়ে দিলে, সেই মুখের সঙ্গে তো সাদৃশ্য আছে। আদিত্যতে মোহিত একবার আংটি চাইয়া দেখে যায়, পরে ধীরে ধীরে তাহাদের মুখেই নিয়ে যায়। এখন থেকে বললো, আজকে আমি উৎসাহিত করে থাকে। নমস্কার, এখানে গল্প শেষ। গল্প দ্বিতীয় গল্প। অসম্ভব কথা। সে একজন রাজা ছিল, তখন তার বেশ কিছু জানা অভ্যস্ত ছিল না। লোকগাথা রাজার নাম কি সকল জিজ্ঞাসা করলো। গল্পের প্রভাব নাম কি? রাজার নাম ছিল শ্রেয়াদিত্য। সে কি শালীবাহনের কাশি কাঞ্চি নদীকে কেবল অঙ্গ খদিঙ্গ করে কোনখানে তাহার রাজত্ব, ইতিহাস ভূগোল আমাদের নিতান্ত তুচ্ছ ছিল। আসলে সে বলল, যে আমি অন্তর্পুলকিত হইয়া সমস্ত হৃদয় একেবারে মধ্যে বিদ্যুৎ বেগে চুম্বন করিয়ে থাকে। সে ছিল রাজা। একখানে পারক যখন কোনো বসে, তখন
যেমন করিয়া মিথ্যা কথা বলে, সেই জন্য তাহার সোনার মুখ দেখিয়া জিজ্ঞাসা করে, লোকমহাশয় তুমি কি আমাকে কি রাজা ছিল, বাচ্চা পদাতে কি কে ছিল সেই রাজা? লোকের স্ত্রী বাড়িতে ঠাকুর বললে, আজকে আমি পণ্ডিতের মুখমণ্ডল হকে এক যে ছিল রাজা, তাহার নাম ছিল অজাতশত্রু। চোখ পাঠি করে যে অজাতশত্রু ভালো কোনো অজাতশত্রু বলে, আজকে আমি লোকে মুখভাব করিয়া থাকে অজাতশত্রু তিনজন। একজন খ্রিস্ট ধর্মে 3 বছর বয়সে পূর্বজন্মে গ্রহণ করিয়া সে 8 মাস বয়সক্রমে মৃত্যু মুখে পতিত হয়। দুঃখের বিষয়, তাহার জীবনে সমস্ত বিবরণ কোনো গ্রন্থেই পাওয়া যায় না। অবশেষে দ্বিতীয় 10 জনকে একসঙ্গে বলে গিয়ে, আমি যখন গ্রন্থে ন্যায় করিয়া আজকে পৌঁছাবে, সেই পাঠক বলো, গো পাণ্ডিত্য তুমি আমাকে আসিয়া কত শিক্ষিত হয়ে যায়, লোকটি আসলে অবিশ্বাস হইতে পারবে। আচ্ছা লোকমহাশয়, তার কি ফল হইল? বলে যে হাই যে মানুষ শিখিতে চায় সেই ভালোবাসা, তার পাশে নির্বোধ মনে ভয়টুকু 16 আনা আছে, তারপরে প্রাণপণে সুয়াস্তি করবে, তাহার ফল হয় যে বিস্তার অনারম্বর করিয়া থাকে। ইংরেজিতে একটি প্রবাদ আছে, প্রশ্ন ও জিজ্ঞাসা করিয়া তার মিথ্যা জবাব শুনিবে না। বালকটি ছেলে বোধহয় কোনো কিছুই প্রশ্ন করে না, এই জন্য রূপকথা সুন্দর মিষ্টি লাগে, শিশুর মতো সত্যের মতো সরল সারা যায় এবং সারাদের উৎসের মতো স্বচ্ছ থাকে না। দিনের সময় মুখের মধ্যে মিটে কোথাও তিলেক মাত্র ছিদ্র থাকে না, তার ভিতরে সমস্ত ফাঁকি করে বিমুখ মুখ লেখাকে পাঠিবার বাদ নাই। তুমি শিশুকালে আমার যথার্থ সেই জন্য যখন বসিয়া থাকে, আজকে যখন জন্ম জ্ঞান লাভ করিবে, আমাদের তিলেক মাত্র আগ্রহ করে না। অশিক্ষিতরা সরল হৃদয় বুঝিয়া আসল কথাটাই এখন দিনে কত ব্যবহার করে বুঝিতে হয়। তুমি আমাকে অবস্থা করবে না, একদিন আসল কথাটি দাঁড়িয়ে গেছে। এই যে রাজা বেশ মনে আছে, সেদিন সন্ধ্যাবেলা ঝড় বৃষ্টি হয়েছিল, কলকাতা শহরে এসিয়া একেবারে ভাঙিয়া গেছিল, গলির মধ্যে জল ছিল, মনে শান্তি ছিল, আশা ছিল। তুমি মাস্টার আসিবে যখন তাহার আসার সময় তখন বললে, ভীত চিত্তে পথের দিকে বারান্দার দিকে চলিয়া গেল। যদি আজকে বৃষ্টি আসিবার উপক্রম হয়, তবে আমি একাগ্র চিত্তে প্রার্থনা করি যে আজকে আমি তোমাকে সন্ধ্যা 8টা পর্যন্ত পাইব। তার মধ্যে পৃথিবীতে এত বৃষ্টির কোনো আবশ্যকতা নেই, কেবল একটিমাত্র সন্ধ্যা নগরতে থাকে ব্যাকুলতায় আশ্রয় করবে। আজকে যখন পূর্বকালের কোনো নির্দেশ যক্ষ মনে করেছে, তাছাড়া মেঘে কোনো কিছু দরকার একমাত্র বিরিয়ায় দুঃখ কথা বলে, আজকে আমি কোনো বিরিয়ানির কাছে রাখবো না, যাহার প্রতি কিছু তো গুরুতর নয়। যখন এমন শুরু হতে তখন তাহার মধ্যে হৃদয় দুঃসাহ, আজকে যখন ধূমমিনের সকল নিয়ে কোনো নিম্নমুখী বৃষ্টি ছাড়বে, তখন হয় কিন্তু মাস্টার ছাড়বে না। গদির মোড়ের ঠিক সময় একটা সময় নিজে সমস্ত আকাশ বাহির করিয়া থাকবে, তবে পরজন্মে আমার মাস্টার আমি যখন মাস্টারে হইয়া জন্মিব, তখন যেন মাত্র আপত্তি থাকিবে না। আমার মাস্টার হইয়া গেলে তখন বলল যে ইহ সংসারে ইহা বুঝতে হয়, অর্থাৎ আমিও অন্তরে স্বামী মার্জনা করে ছাতাটি দেখবে। আজকে মা যখন জিজ্ঞাসা করে মুখোমুখি বসিয়া, কি শ্রী প্রদীপের ঝিলবিলি দেখতে পারো তুমি? আমাকে এক পাশে শুইয়া পড়িলাম। মা জিজ্ঞাসা করলো, কী হয়েছে? মুখ দাঁড়িয়ে পাশে করে আমার সুখের আমি মাস্টারে পড়িতে যাইব, আশা করি বয়স্ক কেহই এখানে লেখাপড়া করে নাই এবং খুঁজের কোনো নিজের বাসে তাকে আমাকে দিয়ে, তার কারণ যে আমি কিছু করিয়াছিলাম তাহা নীতিবিরুদ্ধে, তার জন্য কোনো শাস্তিও পাই নাই, বরঞ্চ আমার অভিসন্ধি সিদ্ধ হইল। মা বললো যে আজকে তবে আজকে মাস্টার থেকেও তুমি আমাকে বেশ খুঁজি। আজকে মা যখন পুত্রের অসুখ করবে, তখন থেকে মনে মনে হাসিবেন, যখন আজকে তখন বালিশের মুখ গুজিয়ে হাসবেন। আমিও উভয়ের মন উভয়ের দিকে অগোচর হইলাম। কিন্তু জানলে আমি যখন অসুখ হইয়াছি, রোগের পক্ষে বড়ই দুষ্কর। মিনিট দিয়ে যখন দিদিমার খানে কথা বলে, দিদিমা আজকে আমি একটা বলো দিদি, আজকে কোনো উত্তর পাওয়া গেল না। মা বললেন, রোসো খেলাটা আসা শেষ করি আগে। আমি বললাম, না মা আজকে আমি খেলা শেষ করো, তুমি আমার দিদিকে গল্প বলিতে বলো। মাও কাগজ ফেলিয়া দিয়ে, যাও বুড়ি, তুমি আমাকে মনে মনে তুমি আমাকে হয়তো ভাববে আমি তো আমার কাল মাস্টার আসবে না, হয়তো কালও খেলতে পারবে। আমি দিদিমার হাত ধরে টানিয়া গেলাম। আমি যখন বিছানায় ওপরে গিয়ে উঠিলাম, তখন পরে আজিরা পাশ বালিশে জড়াইয়া পা জড়িয়ে নাড়াইছে, মনে আনন্দে অনর্গল হইয়া গেল। তখন পরেই বললাম, গল্প বলো। তখন বললো, আজকে আমি বৃষ্টি পড়েছি। দিদিমা বললো, আজকে আরম্ভ করিয়েছিল, এই রাজা ছিল, তার রানী ছিল, তার বাবা মাথা গেল আজকে দুর্গারানী বললো, আজকে আজকে আমি হতভাগা পূর্ব বলে মনে করিবে, এই উৎসর্গ করিয়া যখন শেষ হয়ে গেল,
গেলে এখন চিন্তার বিষয় নয়, কখনো বড় করে রাজের পুত্র সন্তান নাই, এবং সেখানে আজকে যখন সে নিকট আজকে যখন সে পরিবারের নিজের আজকে আমি সপ্তাহে পুত্র সন্তান না থাকায় আজকে আমি দুঃখের কোনো কারণ ছিল না। আজকে জানিতাম যদি কিছুর জন্য কখনো অবস্থা হয় তাই আজকে মাস্টারের কাছে গিয়ে পালাইবার অভিপ্রায় আমি তখন কন্যা দেবো। আজকে আমি যখন চলিয়া গেলাম 1 বছর হইয়া গেল, আর কোনো দোষ নেই। একদিকে কোনো ষোড়শ শতাব্দী বিয়ের বয়স হইয়া উত্তীর্ণ হয়ে গেল, রাজা বিফল হইল না। মেয়ের মুখে চাই যখন মুখে যেন অন্ন জল রসে না, আহা কেমন করিয়া সোনার চিরকাল আইবুড় হইবে থাকবে, আমি কি কপাল করিয়া আসিছিলাম। আজকে রাজাকে আমি আর কিছু চাইবে না। রাজা বলবেন আচ্ছা এখানেই ক্ষমা করো। আমি বললাম যেদিন বললাম যে ব্যঞ্জন সমস্ত ব্যঞ্জন রান্না করেছিল, আজকে তখন সমস্ত খাবার খাওয়া হয়ে গেছিলো। আজকে আমি 12 বছর বয়সের পরে সে বললো আজকে আমি রাজকন্যা আলো রাবিয়ার কাছে মেয়েদের মুখের দিকে আর খাওয়া হয় না। শেষ রানী চাইয়া গেলে জিজ্ঞাসা করলে হ্যাঁ গো কী রানী, সোনার প্রতিমা কেমন মেয়েটিকে? সে বললো একা গায়ে বড়। রানী বললো আজকে আমি উহাকেই বললো আজকে আমি পারি না, তুমি আমার মেয়ে। বড় বড় আশ্চর্য, আমি যে সেই দিনকার এইটুকু মেয়েই ছিল, এত বড় হইয়া গেলে। রাজা জিজ্ঞাসা করে মেয়ের বিয়ে দাওনি কেন? রানী বললেন তুমি আমার ঘরে বিবাহ দাও, কে কি নিজের পাত্র খুঁজিয়া রাখিবে? শুনিয়া রাজা শুনিয়া বলে রোসো আমি কাল সকালেই উড়িয়া মুখে করিয়া দিয়ে চলে যাবো, বিবাহ করিয়ে দেবো। রাজকন্যাতে আমার হয়েছে তাহার হাতের মাথাটি ঝুমঝুম করে শরীর শব্দ হতে লাগিল। রাজার আহার হইয়া গেল। পরদিন ঘুম ভাঙিল এবং সেই ব্রাহ্মণ ছেলে রাজবাড়িতে জঙ্গলে কাঠ সংগ্রহ করে। তখন বয়স 7-8 বছর হবে। রাজা বললেন আমি সঙ্গে মেয়ের বিয়ে দেবে, তুমি রাজার হুকুম লঙ্ঘন করিতে পারবে না। আজকে তুমি ছেলেটা ধরো মাথা পড়িবে এবং দেয়া হবে। এই জায়গাটা আমার খুব দিদিমার খুব ইচ্ছে ছিল। আজকে আমি বলবো তুমি আগে নিজের 8 বছরে যৌবন কুঠোরকে নিয়ে আসবে, তুমি ছেলে নিয়ে এসো। তুমি আমাকে সেই রাত্রিবেলা নিয়ে আসবে এবং প্রদীপে জ্বালানি গুনগুন করে দিদিমার মশারির মধ্যে গল্প বলিবে। কি হৃদয়ে বিশ্বপর তুমি আমাকে ক্ষুদ্র করবে। আনন্দকে জিজ্ঞাসা করি ওরে সেও একদিন সকালবেলা কোথায় যেন রাজার কাছে নিয়ে গিয়েছিল। একদিন সোনার প্রতিমার কাছে সহিত মালা বদল হইয়া গেল। তখন মাথার ওপর হিস্তি, তারপরে সেই দুল নিয়ে সেই কাছে গলায় কোনটি হাতের নিয়ে চলে গেল চন্দ্রহার। তখন সেই নুপুর ঝমঝম করে বাজতে লাগে। আমার সেই লোকজন্মের ঘটনা আজকাল সত্যি হয়ে গিয়েছে। তাদের আজকে আমি বইতে না তাদেরকে কত অর্থনে তুমি তাদেরকে জায়গাতে 12 বছর বসেতে থাকে, ততদিন বিবাহ হয় না। এই জন্য সকল তুমি আমাকে নিয়ে গেলে যখন কোনো গোটি গোলমাল করে কন্যায় বিবাহ বলে আজকে আমি এখন তো কখনো হয় না। এই যে দ্বিতীয় থেকে বলে আজকে আমি ক্ষত্রিয়তে বিবাহ করবো, তুমি আমাকে তিলেক মাত্র বলেন পাঠক তেমনই সিদ্ধাস হইবে না। তুমি আমাকে কাগজে সমালোচনা করিবি, একান্ত মনে প্রাপ্তি করবে। বেদন না দিদিমা এবং পূর্বজন্মে দিদিমা জন্মগ্রহণ করেন এবং হতভাগা তারই গ্রহদোষ দেখা যায়। আমি একাগ্র পুলকিত হয়ে জিজ্ঞাসা করলাম কী গো মা? দিদিমা বললো আজকে আমি পরের মনের দুঃখের কথা শুনিয়ে স্বামীকে লইয়া চলে গেল। আজকে আমি অনেক দূরে গিয়ে অট্টহাসি করিয়া ব্রাহ্মণের ছেলেটাকে তখনকার ক্ষুদ্র স্বামী বড় যত্ন করে মানুষ করিয়ে তুলে রাখিল। আমি একটুকুনি নড়ে ছেড়ে পাশবাড়িতে ওপর বসিয়া রইলাম। আমি তারই ভালো আজকে আমি সে পুঁথি পাঠশালায় লইয়া যাই, এমন করিয়া গুরুমশাই নানা বিশ্বাস যতটা বাড়ে। এবং সে বলে আজকে আমি জিজ্ঞাসা করে এই সাতমহলা বাড়িতে তোমাদের লইয়া মেয়েদের যত্ন করা হয়, তুমি আমাদের ভাবে তুমি আমাকে কী বলবে? তুমি আমি একটু মনে পড়ে একদিন সকালবেলা রাজবাড়ির সম্মুখে গিয়ে বলছি কাঠকুটো আজকে সেদিন কী হয়েছিল গোলমাল কাঠে সেই আজকে অনেক দিনের কথা, তুমি কিছু মনে করো না। তুমি আমার 5 বছর বয়স এখন সে ছেলেটি সে বলে আজকে আমি জিজ্ঞাসা করো এমন কোন সাতমহলা বাড়িতে পরমা রূপসী এই মেয়েটি থাকে কে তোমার কে হয়? একদিন ব্রাহ্মণ জিজ্ঞাসা একদিন বললো মুখে বিশ্রাম জিজ্ঞেস করলো। আজকে আমি যখন আমাকে পাঠশালা লেখাপড়া তখন জিজ্ঞাসা করে সেই সাতমহলা বাড়িতে কি সুন্দর মেয়েটি থাকে কে কী হয়? আমি তাহার কোনো উত্তর দিতে পারি না। তুমি আমাকে হাও তুমি আজকালকার দিনে তুমি আমাকে একদিনে বলবে না। ছেলে বললে প্রত্যেকদিন পাঠশালায় আসিবা জিজ্ঞাসা করবে তুমি কী চাও, কী বর চাও। গল্প হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বিচারক।